রুমেন ফারহানা পর্যন্ত সে ওপেনে বলতেছে যে চাঁদাবাজি করতেছে, আমি বিচার দিয়েছি, কিন্তু কোনো কার্যকরী ভূমিকা হচ্ছে না। যারা নির্বাচনের জন্য বেশি ব্যস্ত হয়ে গেছে, তারা যদি নিজের দলকে কন্ট্রোল করতে না পারে, তাহলে তারা ইলেকশনের সময় কন্ট্রোল করবে কিভাবে? ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনের বিষয় কথা একেবারে স্পষ্ট, স্পষ্টতা বলে কিছু নেই। এবং আমরা প্রথম যে বক্তব্য দিয়েছি, আজও পর্যন্ত একই বক্তব্যের বা আছি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আর দেরি না করে চলুন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই, তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। রুমেন ফারহানা পর্যন্ত সে ওপেনে বলতেছে যে চাঁদাবাজি করতেছে, আমি বিচার দিয়েছি, কিন্তু কোনো কার্যকরী ভূমিকা হচ্ছে না। যারা নির্বাচনের জন্য বেশি ব্যস্ত হয়ে গেছে, তারা যদি নিজের দলকে কন্ট্রোল করতে না পারে, তাহলে তারা ইলেকশনের সময় কন্ট্রোল করবে কিভাবে? ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনের বিষয় কথা একেবারে স্পষ্ট, স্পষ্টতা বলে কিছু নেই। এবং আমরা প্রথম যে বক্তব্য দিয়েছি, আজও পর্যন্ত একই বক্তব্যের বা আছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে শুধু নির্বাচনই বাংলাদেশের সমস্যার একমাত্র সমাধান নয়, আমাদের দেশে হাজারো সমস্যা আছে। যদি নির্বাচনই একমাত্র সমস্যার সমাধান হয়, এদেশে অনেক নির্বাচন হয়েছে কিন্তু সমস্যার সমাধান হয়নি। আমরা মনে করি যদি সংস্কার ব্যতীত নির্বাচন দেয়া হয়, সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। শুধু এতটুকু উদাহরণ দেই, যারা ভোট কাউন্ট করবে, যারা হুম। মাঠ পর্যায়ে থাকবে, সে প্রশাসন কি এখন পর্যন্ত আপনার দৃষ্টিতে তারা কি সংস্কৃত হয়েছে? তাদের কি অ্যাক্টিভিটিস বেড়েছে? তারা কি বর্তমানে চাঁদাবাজি বন্ধ করতে পারছে? সন্ত্রাসী বন্ধ করতে পারছে? যদি এখনই না পারি, তাহলে নির্বাচন পিরিয়ডে পারবো কিভাবে? হুম। আমি এই কথা বলবো না ডিসেম্বরে, জানুয়ারিতে, জুনে। আমি এই কথা বলবো না কবে নির্বাচন হবে। আগামীকাল নির্বাচন হোক, কিন্তু সংস্কারের পরে নির্বাচন হোক। এখন সংস্কার করতে যতদিন লাগে, আমি মনে করি একটা যৌক্তিক সময় সংস্কার করা উচিত। কমপক্ষে এমন সংস্কার করা উচিত যে সংস্কারের ভিত্তিতে কমপক্ষে নিরপেক্ষ, গ্রহণযোগ্য, সবার ভোট অধিকার প্রয়োগ করতে পারে এবং পরিবেশ সৃষ্টি করে একটা নির্বাচনের জন্য যেই সময়টুকু প্রয়োজন, যে সংস্কারের প্রয়োজন, কমপক্ষে এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন দেওয়া হোক। যদি সংস্কারের আগে নির্বাচন দেওয়া হয়, তাহলে কোনো অবস্থাতেই এই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না, এটা আমি মনে করি। ঠিক। কিন্তু আপনি বলছেন যে যৌক্তিক সময়, এই যৌক্তিক সময়টা নিয়ে একটা বিতর্ক রয়েছে। দুটি টাইম লাইন আমরা দেখতে পাচ্ছি সামনে, একটি হলো ডিসেম্বর আর একটি আর হলো জুন। রেফারেন্ডাম দিয়ে দেন, একটা রেফারেন্ডাম দিয়ে দেন, গণভোট দিয়ে দেন। হ্যাঁ, কিন্তু আপনি যে যৌক্তিক, উভয় আপনাদের পক্ষে তো জায়গা থেকে আমি জনগণ যদি বলি, আছে। আপনি যৌক্তিক সময়ের কথা বলছেন, সেই যৌক্তিক সময়টা আপনি বলছেন যতদিন লাগুক একটা যৌক্তিক সময়। এর এর বাদে আমরা দেখতে পাচ্ছি দুটি টাইম লাইন। সেই দুটি টাইম লাইনকে আপনি যৌক্তিক সময় মনে করেন না, নাকি এর চেয়েও বেশি যদি প্রয়োজন হয় তাও দেওয়া উচিত বলে মনে দেখেন, করেন? আমরা যখন মনে করব যৌক্তিক সময়ের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান হলে জনগণ সেটাকে গ্রহণ করবে, আমি সেটাকে যৌক্তিক সময় মনে করি। এখন যা নির্বাচনের জন্য আমরা বেশি উদ্গ্রীব, এরা তো হুম। আওয়ামী লীগের 29 সন পর্যন্ত সময়কে মেনে নিয়েছিল। হুম। এখন আমরা সত্যি করতে পারতেছি না কেন? এর কারণটা কোথায়? আচ্ছা, আপনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সময়টুকুতে আসছে, যুদ্ধ বিধ্বস্ত এক দেশ, হাজার ঋণগ্রস্ত এক দেশ, যেখানে আওয়ামী লীগের সাধারণ এক প্রশাসন, আপনি যদি হুট করে মনেই করেন যে দুই একদিনের মধ্যেই বা 8 মাস বা 6 মাসের মধ্যেই নির্বাচন দিলেই সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে, এটা আমি দেখছি অনেক জ্ঞানীরাই মনে করে না। কেউ মনে আচ্ছা। করে না তা না, আমি অধিকাংশ জ্ঞানীর কথাই বলছি, তারা মনে করেন না। হুম। এবং দেখবেন, আম, যাদের দল যাদের দল নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে না, হুম। এমনকি দেখেন রুমেন ফারহানা পর্যন্ত সে ওপেনে বলতেছে যে চাঁদাবাজি করতেছে, আমি আহ, বিচার দিয়েছি, কিন্তু কোনো কার্যকরী ভূমিকা হচ্ছে না। এটা আমার বক্তব্য না। আবার সেখানে দেখেন যারা নির্বাচনের জন্য বেশি ব্যস্ত হয়ে গেছে, তারা যদি নিজের দলকে কন্ট্রোল করতে না পারে, তাহলে তারা ইলেকশনের সময় কন্ট্রোল করবে কিভাবে? আগে কমপক্ষে নমুনা দেখাক।
আর আমরা মানে মনে করি সরাসরি ঠিক আছে, বিএনপিকে এখানে একটা বড় ফ্যাক্টর হিসেবে দেখছেন সুষ্ঠু বা নিরপেক্ষ নির্বাচন হওয়ার ক্ষেত্রে তাদের বর্তমান অবস্থাটা বাধা হয়ে দাঁড়াতে পারে, আপনি সেটাকে ইঙ্গিত করছেন? না আমি কারোর কথা স্পষ্ট বলছি না, আমি মনে করি যারা মনে করি, যেমন আমিও যদি আমার দলকে কন্ট্রোল করতে না পারি তাহলে তো এটা হবে, সৃষ্টি হবে। নিশ্চিত কিভাবে করবে, এটা কোন পর্যায়ে আপনি হলে পরে আপনি নিশ্চিত স্থানীয় নির্বাচনটা আগে দেওয়া হোক, সরকার? আগে স্থানীয় নির্বাচনটা দেওয়া হোক কমপক্ষে, আমরা দেখি সেখানে অবস্থাটা কি। হুম, একটা টেস্ট কেস, আমরা একটা হুম, টেস্ট কেস করি, স্থানীয় নির্বাচনটা আমরা দিই, যদি দেখি সেখানে না সবাই ভদ্র বিশিষ্ট, দখলদারি নাই, হুম, চিল টাকাটাকি নাই, হুমকি নাই ধুমকি নাই, বা যদি এবং প্রশাসন দেখি নিরপেক্ষ নির্বাচন গ্রহণ করছে, তাহলে কমপক্ষে টেস্ট কেস হয়ে গেল। এটাও তো জাতি কমপক্ষে মেসেজ পাবে না নির্বাচন গ্রহণযোগ্য হবে। আচ্ছা, কিন্তু এই গত 8 মাসের মতো হয়ে গেল এই সরকারের অর্জন থেকে আপনার কাছে কি মনে হয়, যে আশা আপনি প্রত্যাশা করছেন যে এই সরকার প্রয়োজনীয় সংস্কারগুলি করা ছাড়া নির্বাচন দিলে পরে ভালো নির্বাচন হবে না, এই সরকার কি সেই সফলতা দেখাতে পেরেছে এই কদিনে বা এই কয়েক মাসে? দেখেন 8 মাসেও তো একটা বাচ্চার দাঁতও ওঠে না, হুম। সেখানে সরকার 8 মাসে কি করবে? 8 মাস তো কিন্তু মন্ত্রণালয়ের তারপর রুল। মর্নিং শোজ দ্য ডে একটা কথা আছে না, সেটা তো। আমি যেটি বলতেছি 8 মাস তো কমপক্ষে অনেক সময় মন্ত্রণালয়ের পদ চিনতে চিনতে সময় চলে যায়। হুম, তারপরে আমি মনে করি 8 মাসে যতটুকু করছে হুম, এবং যতটুকু চেষ্টা করছে, হুম, যা তো আশা অতীত, যা চিন্তাও করা যায় না। যেরকম আপনি দেখছেন বিদেশি বৈদেশিক ঋণগুলি মোটামুটি দেওয়ার চেষ্টা করতেছে, এবং আমাদের রিজার্ভ অনেক বেড়েছে। দ্রব্যমূল্যের পুরা রমজান মাসে নিয়ন্ত্রিত ছিল, আজও নিয়ন্ত্রিত অবস্থায় আছে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে যেইভাবে হাহাকার শুরু হওয়ার কথা ছিল, হুম, দুর্ভিক্ষর কথা ছিল, হুম, আলহামদুলিল্লাহ সেই দুর্ভিক্ষ আমাদের দেখা যায়নি। এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি যত খারাপের দিকে যাওয়ার কথা ছিল, পরিকল্পিতভাবে এটা খারাপ করার চেষ্টা করতে চলছিল, কিন্তু তারপরেও এখন পর্যন্ত পূর্ণ ভালো না হলেও ভালোর দিকে যাচ্ছে, প্রশাসন সক্রিয় হচ্ছে। হ্যাঁ, তবে অন্তর্বর্তী সরকারের মধ্যে কিছু বিদেশি দালাল, বিদেশি চক্র ঢুকে গেছে, সেটা পরের কথা, সেটা পরের কথা। কিন্তু আমি মনে করি যে তারা কিন্তু মোটামুটি সংস্কার করার জন্য, দেশকে স্থিতিশীল রাখার জন্য, উন্নয়ন করার জন্য, বিদেশি বিনিয়োগ বাড়াবার জন্য, বিদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য, আপনি দেখেন এক্সপিরিয়েন্স সফরই তো আহ, আমাদের শত্রুদেরকে নাড়া দিয়েছে। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে। বর্তমান সময়ে এই সমস্ত বিষয়ে কথা না বললেই নয়। বর্তমান সময়ে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে এই সমস্ত বিষয়ে প্রতিনিয়ত মানুষের কথা বলা উচিত, কিন্তু আমরা কথা বলতে পারছি না। কিন্তু আমরা যারাই সোশ্যাল মিডিয়াতে কথা বলি, আমাদের অধিকাংশ মানুষ দেখা যায় আমাদেরকে, আমাদের শ্বাসকে রুদ্ধ করার চেষ্টা করে, কিন্তু এটা আসলে ঠিক নয়। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা চেষ্টা করি প্রতিবাদ করার জন্য। আপনার জায়গা থেকে আপনি যতটুকু বলতে পারেন ততটুকু আপনি বলেন, কিন্তু আমাদেরকে কেন আপনারা বাধা দিচ্ছেন? আপনারা বাধা না দিয়ে আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন চেষ্টা করে যান, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমাকে করতে দেন, তাহলে তো হয়ে যায়, তাই না? কিন্তু সেটা না করে বর্তমান সমাজে কিছু মানুষ আছে যারা কিনা কন্টেন্ট ক্রিয়েটর বলেন, হ্যাঁ অবশ্যই আপনাদেরকে আমি বলবো, উল্টাপাল্টা কথা বলে এবং নিজেরা মানে ভিউ কামানোর জন্য এমন উল্টাপাল্টা কথা বলে যেগুলো আসলে সমাজের জন্য ক্ষতিকর এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর। কিন্তু সে সমস্ত মানুষদের বিরুদ্ধে অবশ্যই বলা উচিত, আমরা বলি। কিন্তু যারা আমরা আসলে প্রকৃত ইউটিউবার আছি, আসলেই সত্য চাই, দেশের ভালো চাই, সমাজের ভালো চাই, মানুষের ভালো চাই, আমাদের বিরুদ্ধে অনেকে কথা বলে। ওই যে একজনে একটা ভুল করলে এই জন্য আর 10 জন ভালো মানুষ তাদের সহকার গালি দিই আমরা, কিন্তু এটা আসল মূলত ঠিক নয়। তো যাই হোক ভাই, আমার কোন মন্তব্য নেই, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।